রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী লাইফ সাপোর্টে রয়েছেন। বিকেল ৪টার পর গণমাধ্যমে দেয়া বক্তব্যে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বিকেলে মোটরসাইকেল আরোহী দুইজন রিকশা আরোহী হাদীকে গুলি করে। এদিকে হাদীকে ঢাকা মেডিকেলে নেয়ার পর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুর 2:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এ ঘটনা ঘটে। হাদীর সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুমার নামাজের পরে পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদী। আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে। এ সময় বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান শরীফ হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, হাদীকে গুলির দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা। তিনি দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানান। বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়েই তিনি এ নিন্দা জানান। বিস্তারিত শামস তাবরিজ উচ্ছ্বাসী রিপোর্টে। বিএনপির উদ্যোগে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চলছে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। গত রোববার থেকে শুরু হয় কর্মশালায় অংশ নিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। মঞ্চে উপস্থিত আজকের কর্মশালার শুক্রবারের সেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদী, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকির। হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান তিনি। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনায় অংশ নেয়া তরুণ নেতারা যেন দেশ ও গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আরও দায়িত্বশীল ভূমিকা রাখেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। কর্মশালাটি চলবে আগামীকাল পর্যন্ত। আর হাদীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলের দাবি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা। তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদীর ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। একই সাথে
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল জানান, নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র। তারা এই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এই ঘটনায় শনিবার সারা দেশে কর্মসূচি পালনের কথাও জানান তিনি। আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল। আজকে দেখুন আবার ইনসাফ পার্টির একজন ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আয়তায় আনার জন্য দাবি জানাচ্ছি। এবং এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনার কেয়ারটেকার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সদর তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে তাকে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তটা কিছু ছিল কারণ এখানে অনেক ধরনের ভিড় হচ্ছে। তারা নির্বিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং তার অবস্থা যে সংকটাপন্ন সেটি এই প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ডাক্তার জাহিদ তিনি কিন্তু এই কিছুক্ষণ আগে হাসপাতালে তাকে দেখতে এসেছেন এবং তার চিকিৎসার খোঁজখবর নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তার মাথার বাম পাশ দিয়ে গুলি ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং তাকে এই যে বললাম এই মাত্রই এই অল্প সময়ের মধ্যেই তাকে এভার কেয়ারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং জানেন যে এভার কেয়ারে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন তাকেও নেওয়া হচ্ছে সেখানে যে নির্বিড় পর্যবেক্ষণও রাখা হবে এবং তার অবস্থা সংকটাপন্ন, যেটি আগেও বলেছি যে ডাক্তার জাহিদ তিনি জানিয়েছেন সেটামনটি। এবং এই ওসমান হাদি তিনি আজকে এই যে দুপুরের দিকে দুইটার একটু পরেই কিন্তু তাকে এই গুলি করে এবং বিজয়নগরের একটি স্থানে তিনি গুলিবিদ্ধ হন এবং সেখান থেকেই তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আমরা যতটুকু জানতে পেরেছিলাম, অনেকের কাছে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছিলেন এবং সেখানেই আসলে ঢাকা ৮ আসনের তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। সেই কারণে সেখানে প্রচারণা চালানোর মুহূর্তেই তাকে কিন্তু গুলি করা হয় এবং গুলিবিদ্ধ হয়ে তাকে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তার সাথে তাকে নিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। ঠিক ৩টার একটু আগে নিয়ে আসেন। এরপরেই কিন্তু তার চিকিৎসা শুরু হয় এবং তাকে তিনি কোমায় চলে যান। এটিও আমরা ঢাকা মেডিকেলের ভিতরে যে তথ্য ডাক্তারদের সেই তথ্য থেকে জানতে পেরেছিলাম। তো শুরুতে কোমায় চলে যায় এবং আরেকটি বিষয়, তিনি গুলিবিদ্ধ হওয়ার পর কয়েকবার তিনি স্ট্রোক করেছেন এবং তার অ্যাটাক হয়েছে। এটিও কিন্তু আসলে ডাক্তার জাহিদ গুলিবিদ্ধ হওয়ার অস্থিরতা সৃষ্টি হয়েছে। অনেকে এই বিষয়টি গতকালকে জানেন তফসিল ঘোষণা হয়েছে। নেতৃবৃন্দ সবাই কিন্তু এটিকে একটি চক্রান্ত বা এই নির্বাচন বানচালের যে চক্রান্ত সেটি হিসাবে অনেকে দেখছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু তেমনটি জানানো হয়েছে এবং তারা ছিলেন এবং আশা সবাই কিন্তু একই বাক্যে বলছেন যে এইরকম একটি ঘটনার একজনক একটি ঘটানো হয়েছে এবং এর সুষ্ঠু বিচার এখন পর্যন্ত কিন্তু যারা করেছেন এরকমই কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী। এই
ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হননি। প্রত্যাশা করছেন যারা এখানে আসছেন, তার সহকর্মী থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এই দোষী তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হোক। এবং যেটি বলেছি কিছুক্ষণ আগে তাকে কিন্তু এভার কেয়ারের দিকে রওনা হয়েছে, সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে। তবে তার অবস্থা সংকটাপন্ন, এটি চিকিৎসকরাও জানিয়েছেন এবং যেটি বলছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার জাহিদ তিনিও কিন্তু জানিয়েছেন। তো এখন আসলে তার পরবর্তী চিকিৎসায় কতটুকু তিনি সুস্থ হয়ে ফেরেন সেটি দেখার বিষয় এবং সবাই প্রত্যাশা করছেন তিনি সুস্থ হয়ে ফিরুক। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জানান তিনি। পরে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবে। হত্যা চেষ্টা যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে। ধর্মকে অপব্যবহার করে মানুষের কাছে ভোট চাওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের স্থায়ী সফল যাত্রা তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঘটেছে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ৬ষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হয় বিএনপির দেশ গড়া পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা। সভাটি অনুষ্ঠিত হয় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে। উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর ও গণভোট জাতীয় নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে দেখাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের ভোটের জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। বিএনপি ক্ষমতায় গেলে কোনো নাগরিককেই বেআইনিভাবে গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। একই অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে বিএনপির 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 16ই ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দেই, সকাল 7টার মধ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতিহা পাঠ করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে রক্ষা করা গেলেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব। এতটুকু বলি, তাকে রক্ষা করা যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব। প্রাণ ভরে আল্লাহর দরবারে আকুতি জানাবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থতার নিয়ামত দান করেন, আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত জ্ঞান বোল্ট তাম্বাজা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কাজ শুরু করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সাধারণ আচরণবিধি প্রতিপালনের জন্য ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এর আগে বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। স্বৈরাচারের 15 বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটা নির্বাচন চায়। যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে। পাশাপাশি তিনি নির্বাচনে অপপ্রচার বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাল্লাহ। যারা যারা মিছিল করছে তারা তাদের অ্যাক্টিভিটিস ব্যান, যারা যারা মিছিল করছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। বার্তায় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটি না থাকায় মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি। বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা। ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন। রাজশাহী জেলার তানোরে গভীর নলকূপের পাইপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল 10:30টায় নেককিরি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার মাঠে সকাল থেকেই মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ, কৃষক, স্কুল পড়ুয়া শিশু সবার চোখে ছিল পানি। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হয়, চারপাশে কান্নার রোল পড়ে। হৃদয় বিদারক পরিবেশে জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারটির জন্য ধৈর্য প্রার্থনা করেন। বুধবার দুপুর 12:30টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে টানা 32 ঘন্টা চেষ্টার পর 45 ফুট মাটি খনন করে বৃহস্পতিবার রাত 9টার দিকে তাকে উদ্ধার করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। দুর্নীতি, সক্ষমতা ও অবকাঠামোগত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগীদের সঙ্গে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। কমছে বিনিয়োগ ও জিডিপি, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সকালে চট্টগ্রামে আইসিএমএবি আয়োজিত অর্থনৈতিক সেমিনারে তিনি বলেন, ভিয়েতনাম একই পোশাক উৎপাদনে শ্রমিককে 50 ভাগ বেশি বেতন দিয়ে বেশি মুনাফা করছে, কিন্তু সক্ষমতা ও অবকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশ সেই জায়গায় পিছিয়ে আছে। অর্থনৈতিক সংস্কার ছাড়া সামনে এগোনোর বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর অব্যাহতির ক্ষমতা এখন আর এনবিআর এর হাতে নেই। ভবিষ্যতে কর ছাড়ের সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। ভ্যাট ও আয়কর থেকে রাজস্ব আহরণ বাড়ানোয় গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। দুর্নীতি কমাতে কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আর আমাদের
সারা দেশে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা না থাকলেও জানুয়ারিতে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রংপুর সহ উত্তরের জেলাগুলোতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও কমেছে তাপমাত্রা। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি। লাস্ট কয়েকদিন ধরে টেকনাফেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আমরা পেয়েছি এবং আগামী 2-3 দিন এটা এরকমই আমরা আশা করছি যে এইভাবেই থাকবে। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমলেও ডিসেম্বরে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। ডিসেম্বরের শেষ সপ্তাহে একটা মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছি, তবে সেটা খুবই কম, অল্প জায়গা নিয়ে। জানুয়ারিতে 3 থেকে 4টা মৃদু থেকে মাঝারি, এর মধ্যে 1টি বা 2টি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।